শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী আজ। স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরলেই তরুণদের কাছে স্পষ্ট হবে শহীদ জিয়ার অবদান, বলেছেন তারেক রহমান। চাপাই সীমান্তে বাংলাদেশ ভারত উত্তেজনা, স্থানীয়দের সংঘর্ষ। অন্তর্বর্তী সরকারকে নাজুক করার অপচেষ্টা, অভিমত নিরাপত্তা বিশ্লেষকদের। এবার ঋণ খেলাপিদের মনোনয়ন দেবে না বিএনপি, জানালেন মির্জা ফখরুল। ফ্যাসিস্টদের সংসদে যেতে না দেওয়ার আহ্বান বদিউল আলম মজুমদারের। সরকার অবিবেচকভাবে কর বাড়াচ্ছে, বলেছেন দেবপ্রিয় ভট্টাচার্য। টিসিবির 1 কোটি কার্ডধারী 37 লাখই ভুয়া, জানালেন বাণিজ্য উপদেষ্টা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী আজ। 1936 সালের 19 জানুয়ারি বগুড়ার গাবতলীতে জন্মগ্রহণ করেন তিনি। ক্ষণজন্মা এ পুরুষের বর্ণাঢ্য জীবনের কিছু দিক তুলে ধরছেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। বাংলাদেশি জাতীয়তাবাদের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম 1936 সালের বগুড়ার গাবতলীর বাগবাড়িতে। 71-এ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং জেট ফোর্সের প্রধান হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেন তিনি। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাকে দেয়া হয় বীর উত্তম খেতাব। 1975-এর 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দৃশ্যপটে আবির্ভূত হন জিয়াউর রহমান। আমাদের ভুলে গেলে চলবে না যে জনগণই হচ্ছে আমাদের সকল শক্তির উৎস। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন 1977 সালে। 78-এর জুনে রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি। একজন সফল রাষ্ট্রনায়ক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তার খ্যাতি পাওয়া জিয়াউর রহমান 1979 সালের সেপ্টেম্বরে গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রাজনীতিতে নতুনত্ব আনেন 19 দফা কর্মসূচি ঘোষণার মাধ্যমে। মাত্র 4 বছরের শাসনামলেই কৃষি উৎপাদন, গার্মেন্টস শিল্পের বিকাশ, জনশক্তি রপ্তানি, নতুন নতুন কলকারখানা স্থাপন সহ স্বনির্ভরতা অর্জনে জিয়াউর রহমানের নেয়া উদ্যোগ ব্যাপক সাড়া জাগায়। আমাদের প্রচুর প্রাকৃতিক ও জনসম্পদ থাকা সত্ত্বেও আমরা বিশ্বের দরিদ্র জাতি হিসাবে চিহ্নিত। দরিদ্রতার অভিশাপ থেকে জাতিকে মুক্ত করা সম্ভব না হলে স্বাধীনতা অর্থহীন হয়ে পড়বে। 1981 সালে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউসে শাহাদত বরণ করেন জিয়াউর রহমান। তাকে হত্যা করার যে মৌলিক কারণ হচ্ছে বাংলাদেশ যেভাবে বিভিন্ন দিক থেকে অগ্রসর হয়ে যাচ্ছে, এটা কিন্তু অনেকে চায়নি। এবং সেই ষড়যন্ত্রের, দেশীয় এবং বিদেশি ষড়যন্ত্রের কারণেই কিন্তু শহীদ জিয়াউর রহমানকে এইভাবে অকস্মাৎ হত্যা করা হয়েছে। এখানে তার বিরুদ্ধে এদেশের মানুষ কোনো কারণে কোনো সমালোচনা করেনি। আমাদের সম্পদের সর্বোত্তম ব্যবহার দ্বারা আত্মনির্ভর হয়ে ওঠা আমাদের লক্ষ্য। বাংলাদেশি জাতীয়তাবাদের এই প্রাণ পুরুষের অকাল মৃত্যু না হলে সে সময় দেশ আরো এগিয়ে যেত বলেও মনে করেন বিএনপির সিনিয়র নেতারা। জিয়াউর রহমান বিএনপির আদর্শ, তার জীবনের বিভিন্ন ঘটনা, বিশেষ করে রাষ্ট্র পরিচালনা, তার পদক্ষেপ সমূহকে, বিশেষ করে তার সততা এবং দেশপ্রেমকে আত্মস্থ করার জন্য বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীকে উদ্যোগী হতে হবে। আমরা যদি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করি এবং জিয়াউর রহমানকে প্রকৃতভাবে অনুসরণ করি, তাহলে আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে। সোনালী ভবিষ্যতের স্বপ্ন নিয়ে জিয়াউর রহমানের আদর্শ পুরোপুরি বাস্তবায়ন করা গেলে দলকে সামনের দিকে আরো এগিয়ে নেওয়া সম্ভব বলেই মনে করেন বিএনপি নেতারা। জিয়াউর রহমান সাহেবের আস্থার জায়গাটা হলো মুক্তিযুদ্ধের স্বাধীনতা ঘোষণা এবং মুক্তিযুদ্ধ করা। জনগণ তখনই তাকে গ্রহণ করে নিয়েছিল এবং 75-এর পরে ওনাকে সেই আস্থা নিয়ে ক্ষমতায় বসিয়েছিল এবং সেটার মূল্য উনি দিয়েছেন। এবং আজকের বাংলাদেশের যত পরিবর্তন দেখছে, রিফর্ম, আমরা এখন রিফর্ম শুনি, রিফর্ম তো জিয়াউর রহমান তখন করে গেছে।
একতন্ত্র থেকে বহুদলীয় গণতন্ত্র, ক্লোজ ইকোনমি থেকে ওপেন ইকোনমি তৈরি করা, ম্যান পাওয়ার এক্সপোর্ট করা, কি না উনি করেন নাই। তো সুতরাং বড় রিফর্মার এই দেশে যে কেউ থেকে থেকে জিয়াউর রহমান সাহেব, তার চেয়ে বড় রিফর্মার কেউ নাই। মৃত্যুর এত বছর পরও বিএনপির নেতাকর্মী সমর্থক সহ অগণিত মানুষের স্মৃতিতে ভাস্বর হয়ে আছেন বাংলাদেশি জাতীয়তাবাদের প্রাণ পুরুষ জিয়াউর রহমান। আমরা যুদ্ধ করে স্বাধীনতা এনেছি এবং সেই স্বাধীনতাকে ফলপ্রসূ করতে হবে, অর্থবহী করতে হবে। আজ আমাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি সাধন করতে হবে। তা করার উপায় হলো হাতে কোদাল, খাল কাটো। সিকান্দার রহমান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কোনো ব্যক্তি বন্দনা নয়, স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান তরুণ প্রজন্মের কাছে স্পষ্ট হবে। দেশপ্রেমী উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, ক্ষমতা গ্রহণের পর ধর্ম বর্ণ নির্বিশেষে একইভাবে জাতিকে ঐক্যবদ্ধ করে দেশ গঠনে নিজেকে নিয়োজিত করেছিলেন তিনি। রাজনৈতিকভাবে জিয়াউর রহমান সফল ছিলেন বলেই তার অনুপস্থিতিতেও তার গড়া দলকে মানুষের মধ্যে ধরে রাখা সম্ভব হয়েছে। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর মিন্টো রোড এলাকায় শহীদ আবু সাইদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত যার গল্প আমাদের দর্শন শীর্ষক আলোচনায় ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন। জানান, মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন তিনি। তৎকালীন সেনাবাহিনীর সদস্যরা মুক্তিযুদ্ধের পক্ষে, এটি জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়েই মানুষ জানতে পেরে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার শক্তি পেয়েছিল। আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন সময় এসেছে দেশের স্বাধীনতা রক্ষা করা বা স্বাধীনতা ছিনিয়ে আনা, আমরা যখন দেখেছি সময় এসেছে দেশের মাটিকে রক্ষা করা শত্রুর কবল থেকে, আমরা যখন দেখেছি যে সময় এসেছে দেশের মানুষকে রক্ষা করা, দেশের মাটি সার্বভৌমত্ব রক্ষা করা, সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছেন। মুক্তিযোদ্ধা যারা ছিলেন, যারা যুদ্ধ করেছেন, তাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন, উজ্জীবিত করেছেন মানুষকে মুক্তিযুদ্ধে এগিয়ে আসার জন্য। এবং একজন সৈনিক হিসেবে যা দায়িত্ব, সেই দায়িত্ব উনি সর্বোচ্চ দিয়ে উনি পালন করেছেন। তারেক রহমান বলেন, ক্ষমতা গ্রহণের পর দলমত ও জাতি বর্ণ ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ করাই ছিল জিয়াউর রহমানের মূল লক্ষ্য। বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে তিনি যে অবদান রেখে গেছেন তা অনন্তকাল মনে রাখবে দেশের মানুষ। উনি যে আদর্শ দিয়েছেন, যে 19 দফা দিয়েছেন, সেগুলোর মাধ্যমে উনি মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন, জাতিকে বিভক্ত না করে। পূর্বে আমরা দেখেছি, উনি দায়িত্ব গ্রহণের আগে আমরা দেখেছি বিভিন্ন রকম থিওরি দিয়ে জাতিকে বিভক্তির চেষ্টা হয়তো করা হয়েছিল, কিন্তু উনি চেষ্টা করেছেন সকল জাতিকে বাংলাদেশি বলতে যাদেরকে বোঝায়, বাংলাদেশ, এখানে আলোচকবৃন্দ আলোচনা করেছেন। স্বাভাবিকভাবে একটি দেশের মধ্যে বিভিন্ন ধরনের মানুষ থাকতেই পারেন, থাকাটাই স্বাভাবিক। উনি চেষ্টা করেছেন সকলকে এক জায়গায় নিয়ে আসার জন্য, এবং সবচেয়ে সেটি ধর্ম বর্ণ সকল কিছুর উপরে গিয়ে উনি একটি পরিচয় দিয়েছিলেন, আমরা বাংলাদেশি। অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শিশুদের জন্য জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। আজ স্মৃতিচারণ করতে গিয়ে আমার মনে পড়ে শৈশব ও কৈশোরে জাতীয় শিশু সংগঠন ও শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নতুন কুড়িতে অংশগ্রহণের দিনগুলো। সেই দিনগুলিতে শ্রদ্ধেয়া মাতা বেগম খালেদা জিয়া এবং শ্রদ্ধেয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাদেরকে পেয়েছি কয়েকটি অনুষ্ঠানে। তাদের উৎসাহ, অনুপ্রেরণা আমার মতো আরো অনেক শিশু কিশোরদের চলার পথের পাথেয়। ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার করেন বক্তারা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হয়েছে, এমন খবরকে বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমের মন গড়া বলে দাবি করেছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। তিনি বলেন, বেগম জিয়ার চিকিৎসার সার্বিক বিষয় নিয়ে শনিবার আপডেট ব্রিফিং দেওয়ার
কথা ছিল, পরে তা বাতিল করা হয়। তবে চিকিৎসার বিষয়ে আজ ব্রিফিং করা হতে পারে। এক্স্যাক্টলি মানে হেলথের যে, কারণ একদিনে তো উনি ওভারনাইট কোনো ডাক্তারের, কারণ একটা জিনিস যদি আপনি খাইলে ব্লাডে দিতে হইলে 12 ঘন্টা লাগে, 14 ঘন্টা লাগে। তো মেডিসিন চলছে এখন, ইমপ্রুভমেন্ট আল্লাহ যদি আমাদের সবার দোয়া কবুল করে, তাহলে আলহামদুলিল্লাহ বাংলাদেশে উনি ফিরবেন, এতে তো কোনো সন্দেহ নেই। আল্লাহর কাছে তো সবচেয়ে প্রিয় হচ্ছে যে দোয়া করা, মার জন্য দোয়া করা। আমাদের নেত্রী, আমাদের মা মাদার অফ ডেমোক্রেসি যেটা আমরা বলি, ওনার জন্য আমরা আপনাদের মাধ্যমে আমরা সবার কাছে দোয়া কামনা করছি। এবার গাছ ও ফসল কাটা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনা দুদেশের নাগরিকদের। গতকাল ভারতীয়দের হামলায় আহত হয়েছে 3 বাংলাদেশি। সীমান্তে এই উত্তেজনার জন্য ভারতকে দুষলেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার শাহেদুল আনাম খান। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি শাখাওয়াত জামিল দুলনকে সাথে নিয়ে জিয়া খানের রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ভারত সীমান্তে দুদেশের মানুষের মধ্যে চরম উত্তেজনা। শনিবার সকালে কিরণগঞ্জ সীমান্তের শূন্যরেখার পাশে বাংলাদেশের ভেতরের জমিতে গম কাটায় বাধা দেয় ভারতীয়রা। এ সময় তারা কেটে দেন বাংলাদেশের কয়েকটি আম গাছ। এ নিয়ে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পাথর ছোড়ে ভারতীয়রা। তাদের ছোড়া পাথর ও হাসুয়ার আঘাতে আহত হন কয়েক বাংলাদেশি। বিএসএফকে নিয়ে কিনা চায়রা নিয়ে এসে মনে করে বাংলাদেশের কাজ টাজ কাটে বাংলাদেশের একটা বিজিবির আঙুল কাটে দিছে, দিয়ে মনে করেন যে লোকজনকে মসজিদে মাইকিং করে বলা হয়েছে যে তোমরা যা আছে বাংলাদেশের লোক হেসা কাতালে এসো। ওদের চায়রা হাজার হাজার ইন্ডিয়া বিএসএফ নিয়ে বিএসএফ টিয়ার গ্যাস ছেড়ে ওদেরকে যে তীর মেরেছে আমাদের অনেক জনগণকে। বিপুল মানুষের উপস্থিতিতে চরম উত্তেজনার মাঝে পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খায় বিজিবি ও বিএসএফ। বাড়ানো হয়েছে নিরাপত্তা। এর আগে চৌকা সীমান্তের ওপারে ভারতের সুখদেবপুরে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। দেশের পট পরিবর্তনের পর বাংলাদেশ ভারত কূটনীতিতে চলছে টানাপোড়েন। এর রেশ পড়েছে দুদেশের সীমান্তে। এদিকে বাংলাদেশকে চাপে রাখার জন্য সীমান্তে কাঁটাতারের বেড়া এবং অনুপ্রবেশের গল্প তৈরি করেছে ভারত, এমন মন্তব্য নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহেদুল আনাম খানের। তো বাংলাদেশের অনুপ্রবেশের যে একটা গল্প, এটা তো আমি গল্পই মনে করি। এটা কিন্তু ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গে আসাম, ত্রিপুরা এবং অন্যান্য 7 সিস্টার যে অঙ্গরাজ্যগুলোতে এটা একটা ইলেকশন ইস্যু। সো এটা প্রত্যেক 3-4 বছর পর পর এই অনুপ্রবেশের যে একটা ধোঁয়া এবং অনুপ্রবেশের এই যে একটা গল্প, এটা প্রত্যেকবারই এটা আপনার রিপিট হতে থাকে। কারণ এটা থেকে ভোট পাওয়ার এটা একটা কৌশল। বাংলাদেশ থেকে কেন অনুপ্রবেশ করবে, কী কারণে? ওখানে কি অবস্থা আমাদের চেয়ে ভালো? গত 20, 25, 30 বছর যদি আপনি পরিসংখ্যান নেন, আমাদের ইকোনমিক কন্ডিশন, আমাদের সোশ্যাল ইন্ডিকেটার্স পশ্চিমবঙ্গ কেন ভারতের যে কোনো রাজ্যের থেকে বাংলাদেশে অনেক ভালো। 6-7টা বিষয় অনেক ভালো। সুতরাং বাংলাদেশ থেকে কেন লোকে যাবে নিজের পায়ে কোড়াল মারতে? ভারতে কোন জায়গায় গিয়ে এখানে বসবাস করে যে আরও বাংলাদেশ থেকে ভালো থাকবে? এটা আমি বুঝতে পারি না। সো অনুপ্রবেশ এই কথাটা আমার কাছে বিশ্বাস হয় না, এবং এটা একটা পলিটিক্যাল প্লয়। 5 আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকারকে নাজুক অবস্থায় ফেলতে ভারত এসব অন্তরায় তৈরি করেছে বলেও অভিযোগ করেন এই নিরাপত্তা বিশ্লেষক। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, নবীন উদ্যোক্তারা যেন বিনিয়োগ নিয়ে বিপদে না পড়েন, নিরাপদে যেন কাজ করতে পারেন তা নিশ্চিতে কাজ করছে সরকার। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 15 জন নবীন উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এই কথা বলেন। উদ্যোক্তারা আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠার সংগ্রামের গল্প বলেন। উদ্যোক্তারা গ্রামীণ টেলিকম ট্রাস্ট ও গ্রামীণ ট্রাস্টের সামাজিক ব্যবসা প্রসারে নবীন উদ্যোক্তাদের জন্য গৃহীত কর্মসূচির প্রচারণা বাড়ানোর পরামর্শ দেন। উদ্যোক্তাদের বিনিয়োগের পাশাপাশি উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করে দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার প্রতি তারা আহ্বান জানান।
আগামী নির্বাচনে যেন কোনো ঋণ খেলাপি মনোনয়ন না পায় সেদিকে খেয়াল রাখার প্রতিশ্রুতি দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে জানালেন, নির্বাচিত সরকার কাঠামো ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয়। পরিষ্কার করেন দ্রুত নির্বাচনের দাবি বিএনপির একটি রাজনৈতিক কৌশল। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। 1971 সালের 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরেও 90 এবং 24-এর মতো গণ অভ্যুত্থান দেখেছে বাংলাদেশ। দেখেছে তত্ত্বাবধায়ক সরকারের শাসন, দেখছে অন্তর্বর্তীকালীন সরকারের দেশ চালানো। তবে নির্বাচিত সরকার ছাড়া সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণ সম্ভব নয় বলে পরিষ্কার দাবি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে যে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, যা গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি দরকার, রাষ্ট্রের জন্য দরকার, অর্থনীতি দরকার, সেই প্রতিষ্ঠানগুলোকে গত 15 বছরে একেবারে ভেঙে ফেলা হয়েছে। সুতরাং এই বিষয়গুলোর উপরে আমরা গুরুত্ব দিতে চাই, কিন্তু একই সঙ্গে আমাদের যেটা আমরা কমিট করছি জনগণের কাছে, মানুষের কাছে, যে আমরা অবশ্যই আমরা ডিফল্টারদেরকে যেন রেভলিউশন না পায় তার জন্য আমরা চেষ্টা করব, অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করব। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে শ্বেতপত্র ও অতঃপর শীর্ষক সিম্পোজিয়ামে বিএনপি মহাসচিব বলেন, দেশ সংস্কারের প্রয়োজন আছে। রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেই দ্রুত নির্বাচন চায় বিএনপি। That will be very risky. Sir, এটা হচ্ছে আমাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি। এই বিষয়ে আমি খুব বেশি কিছু বলতে চাই না। এটা কি স্ট্র্যাটেজি না ট্যাকটিক্স? আমি বলবো যে আপনি ট্যাকটিক্স বলতে পারেন, স্ট্র্যাটেজিও বলতে পারেন। দেশে নতুন করে ধান্দামির বন্দোবস্ত যেন না হয় সেদিকে খেয়াল রাখার পরামর্শ অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। এখন তো ওই যে বন্দোবস্ত শব্দটা খুব চালু হয়ে গেছে। আমি অবশ্য নিষ্পত্তি বলতাম, একসময় আমি বলতাম এটা রাজনৈতিক নিষ্পত্তির দরকার, তো এখন দেখি বন্দোবস্ত হয়েছে। তো এই বন্দোবস্তের ক্ষেত্রে দুটো কথা বলা হয়েছে। একটা বন্দোবস্ত হলো যে ডিল বেসড বন্দোবস্ত। এই ডিল বেসড বন্দোবস্তকে আমি বাংলা করেছিলাম ধান্দা ভিত্তিক বন্দোবস্ত। আরেকটা হলো যে আইন ভিত্তিক বন্দোবস্ত, ইনস্টিটিউশনাল ইত্যাদি। তো এই বন্দোবস্ত অপ্রাতিষ্ঠানিক থেকে প্রাতিষ্ঠানিকে যাওয়ার ক্ষেত্রে রাজনীতিবিদদের ভূমিকাটা কি হবে, এটা। এ সময় দেশের আর্থিক খাতের বেহাল দশার জন্য কেন্দ্রীয় ব্যাংকের দুর্বলতা আর গত সরকারের রাজনৈতিক হস্তক্ষেপকে দায়ী করেন প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর রেহমান সুবহান। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, স্বৈরাচার ও ফ্যাসিস্টরা যেন সংসদে বসতে না পারে এবং কোনো রাজনৈতিক দলে অন্তর্ভুক্ত না হতে পারে তা প্রাধান্য দিয়ে সংস্কারের সুপারিশ করা হয়েছে। শনিবার দুপুরে কুমিল্লার বার্ডে ময়নামতি মিলনায়তনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক অঙ্গনকে দুর্বৃত্ত মুক্ত করে পরিচ্ছন্ন করতে হবে। যেসব দুর্বৃত্ত মানুষ খুন করেছে, বিচার বহির্ভূত হত্যা সহ বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন করেছে এবং যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তারা যেন কোনো রাজনৈতিক দলে অন্তর্ভুক্ত না হতে পারে। সরকার অবিবেচকভাবে কর বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। অর্থনৈতিক সংস্কারের চেয়ে সরকারের প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সেক্টরের বেশি মনোযোগ বলেও অভিমত তার। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট নিয়ে সেমিনারে তিনি এমন মন্তব্য করেন। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। প্রত্যক্ষ কর বাড়ানোর বিষয়ে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। নির্বাচন ও সংস্কার নিয়ে বিরোধ সৃষ্টি করা হচ্ছে। এখনই অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা না আনা গেলে সাধারণ মানুষ ও যারা সংস্কার চায় তারাও ধৈর্যহারা হয়ে যাবে বলেও মনে করেন ডক্টর দেবপ্রিয়। এতে অংশ নেন রাজনৈতিক, ব্যবসায়ী, গবেষক, আমলাসহ দেশি বিদেশি দাতা সংস্থার প্রতিনিধিরাও। দেশের অর্থনীতি এখনও টালমাটাল দাবি অর্থনীতিবিদদের। পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে সরকারের তাগিদও দেখছেন না বলেও জানান তারা। এদিকে বাণিজ্য উপদেষ্টা এস.কে. বশির উদ্দিন জানিয়েছেন, টিসিবির 1 কোটি কার্ডধারীর মধ্যে 37 লাখ ভুয়া কার্ডধারী রয়েছে। শনিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শ্বেতপত্র প্রণয়ন কমিটির আয়োজিত সিম্পোজিয়ামে তিনি এই মন্তব্য করেন। 37 লক্ষ বাদ পড়েছে, তাদেরকে আমরা তো আবার 1 কোটি ম্যান্ডেট আছে, সো ওয়াই কান্ট উই এক্সপ্যান্ড ইট? এন্ড এট দ্য সেম টাইম এই ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার যেটা আছে এটা যদি আমরা রিস্ট্রাকচার করতে পারি, এবং টিসিবির পণ্যের অনেকদিন মূল্য সমন্বয় করা হয়নি, এটা একটা পলিটিক্যালি সেন্সিটিভ ডিসিশন মেবি, বাট সিন্স উই আর নট পলিটিশিয়ান।
নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিতের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত মার্চ ফর জাস্টিস কর্মসূচি শেষে এক সমাবেশে এই দাবি জানান বক্তারা। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলেও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সংগঠনটির সদস্যদের গ্রেফতার করা হয়নি। ঢাকা ও জাহাঙ্গীরনগর সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হলেও 5 মাস পেরিয়ে গেলেও প্রতিবেদন প্রকাশ করা হয়নি। এই সুযোগে ছাত্রলীগের সন্ত্রাসীরা দেশ বিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। একই সাথে সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্ডারগ্রাউন্ড রাজনীতি নিষিদ্ধের দাবি জানান রাকিবুল ইসলাম। বিসিবির প্রস্তাবিত গঠনতন্ত্র সংশোধনের সিদ্ধান্ত বাতিল না হওয়া পর্যন্ত সকল ধরনের ক্রিকেটে বয়কটের সিদ্ধান্ত নিল ঢাকার ক্লাবগুলো। এর ফলে পিছিয়ে গেল ঢাকা ফার্স্ট ডিভিশন লিগ। গঠনতন্ত্র সংশোধন কমিটির প্রধান নাজমুল আবেদিন ফাহিমের পদত্যাগ দাবি করেছেন তারা। শনিবার বিসিবি সভাপতির হাতে স্মারকলিপি জমা দেয় ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন। মনির হোসেন খানের রিপোর্ট। গঠনতন্ত্র সংশোধন খসড়া প্রত্যাহারের দাবিতে বিসিবি সভাপতির সাথে দেখা করেন ঢাকার ক্লাব কর্মকর্তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব ধরনের লিগ বয়কটের সিদ্ধান্ত নেয় ক্লাবগুলো, যে কারণে স্থগিত করা হয়েছে প্রথম বিভাগ লিগের ট্রফি উন্মোচন অনুষ্ঠান। আমাদের বিরুদ্ধে যেই সব ষড়যন্ত্রমূলক কার্যক্রম চলতেছে, এগুলি বন্ধ না হওয়া পর্যন্ত আমরা ক্রিকেটের সাথে নাই এবং ভবিষ্যতেও থাকবো না। আমরা সত্যি অবাক হয়েছি যে কমিটি থেকে যেই সব জিনিস পাশ হয়েছে, এখন পাশ হয় না, প্রস্তাব করা হয়েছে, বোর্ড প্রেসিডেন্টই জানে না। আমরা এখন তো বসার তো কোনো সুযোগ নাই, ওনারা খসড়া তৈরি করে এটা বাতিল করলে বসবো, অবশ্যই বলবো। যদিও সিসিডিএম চেয়ারম্যানের দাবি স্থগিত নয়, লিগের সময় পরিবর্তন করা হয়েছে। আমরা একটা সিদ্ধান্তে আসছি, সেটা হচ্ছে যে ওনাদের ডিসকাশন এবং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর বেস করে আমরা নতুন করে ট্রফি আনভিলিং আর লিগ ওপেনিং এর ডেটটা দিয়ে দিব। না, স্থগিত বলার কোনো সুযোগ নাই, এটা একটু পিছাচ্ছে। নতুন গঠনতন্ত্র যে খসড়া আছে সেখানে তো সিসিডিএম কে বিলুপ্ত করার একটা প্রস্তাবনা আছে। এটা আমি জানি না, আমি এটা দেখিনি, পড়িনি। বোর্ডের কাছে ক্লাব কর্মকর্তাদের 3 দাবি: গঠনতন্ত্র সংস্কারের খসড়া বাতিল, সংস্কার কমিটি বাতিল, পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের পদত্যাগ। ক্রিকেটকে অস্থিতিশীল করার জন্য যা যা করার সেটা ওটার ভিতরে আছে। তো আমরা স্পষ্ট দাবি করেছি যে এই অ্যামেন্ডমেন্ট যেটা করা হয়েছে এটা বাতিল করতে হবে ইমিডিয়েট, এবং যে কমিটিটা করা হয়েছে সেটাকেও বাতিল করতে হবে, এবং পাশাপাশি অ্যামেন্ডমেন্ট কমিটির যে প্রধান ওনারও পদত্যাগ দাবি করা হয়েছে। ক্লাব কর্মকর্তারা জানান, সব সিদ্ধান্ত একাই নিয়েছেন ফাহিম। বোর্ড সভাপতি জানতেন না কিছুই। বিষয়টি ভালোভাবে জেনে তারপর মন্তব্য করতে চান ফারুক আহমেদ। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী আজ। স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরলেই তরুণদের কাছে স্পষ্ট হবে শহীদ জিয়ার অবদান, বলেছেন তারেক রহমান। চাপাই সীমান্তে বাংলাদেশ ভারত উত্তেজনা, স্থানীয়দের সংঘর্ষ। অন্তর্বর্তী সরকারকে নাজুক করার অপচেষ্টা, অভিমত নিরাপত্তা বিশ্লেষকদের। এবার ঋণ খেলাপিদের মনোনয়ন দেবে না বিএনপি, জানালেন মির্জা ফখরুল। ফ্যাসিস্টদের সংসদে যেতে না দেওয়ার আহ্বান বদিউল আলম মজুমদারের। সরকার অবিবেচকভাবে কর বাড়াচ্ছে, বলেছেন দেবপ্রিয় ভট্টাচার্য। টিসিবির 1 কোটি কার্ডধারী 37 লাখই ভুয়া, জানালেন বাণিজ্য উপদেষ্টা। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।